ঈদের ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া, দুজনের দণ্ড। এদিকে দেশের মানুষ এখন শুধু ভোট দিতে চায়, বললেন ফজলুর রহমান। জানাবো 10 মাসের শূন্য অর্জন, সমাধান দ্রুত নির্বাচন। এবং সর্বশেষ জানাবো ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও 40 ফিলিস্তিনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া, দুজনের দণ্ড। কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 2 বাস কাউন্টার মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাসের ভাড়া আদায়, কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহনের মালিককে নগদ 5,000 টাকা ও মৌসুমী এন্টারপ্রাইজ 2 পরিবহনের মালিককে 5,000 টাকা সহ মোট 10,000 টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনী সহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অনিয়ম হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়। দেশের মানুষ এখন শুধু ভোট দিতে চায়, বললেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ 14 সনে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, সেই কন্টেস্ট করেনি। মোহাম্মদ ফজলুর রহমান বলেন, 18 সনে শেখ হাসিনা তার বাপের নামে শপথ করে বলেছিলেন ফেয়ার ইলেকশন দেব, কিন্তু ইলেকশনের দিন দেখা গেল উনি দিনের ভোট আগের রাতেই করে ফেলেছেন। নিশিরাতের এমপি বানিয়েছেন তিনি, আর 24 সনে আমি আর ডামের ইলেকশন হলো। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আমি আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যপন্থায় কথা বলবেন আমাদের নেতাদের সঙ্গে। আমি জানি আমাদের নেতা তারেক রহমানের সেই অভিজ্ঞতা ও যোগ্যতা আছে, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনার রক্ষা করবেন। আর আন্দোলন করতে চায় না ইউনূস সাহেব। বিএনপির এই নেতা বলেন, আমি রাজাকার বিরোধী, এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করে আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না, আমি রাজাকার আলবদরের বিরুদ্ধে। 10 মাসে শূন্য অর্জন, সমাধান দ্রুত নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি আলোচিত তত্ত্ব হলো 3-0 তত্ত্ব। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থতার দিকে দিয়ে সেই শূন্য তত্ত্বের বাস্তবায়ন ঘটিয়েছে। 10 মাস শূন্য সংস্কার, শূন্য বিচার এবং শূন্য নিরপেক্ষতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ একটি ব্যর্থ সরকার হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছে। এটাই যেন সরকারের একমাত্র সাফল্য। অবশ্য এই 10 মাসে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের 600 কোটিরও বেশি টাকার আয়কর মওকুফ হয়েছে। ম্যাজিক গতিতে তার সব মামলা প্রত্যাহার করা হয়েছে। গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার কমেছে। ডক্টর ইউনূসের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেয়েছে বিশ্ববিদ্যালয়। রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। 10 মাসে একজন সরকার প্রধান ব্যক্তিগতভাবে যেভাবে লাভবান হয়েছে তা এক বিরল রেকর্ড। কারণে অকারণে তিনি বিদেশে সফর করেছেন। 10 মাসে 11 বার বিদেশ সফরের রেকর্ড গড়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু বাংলাদেশের দরজা বিশ্বে প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে। ভিয়েতনাম ভিসা দিচ্ছে না, ভিসা বন্ধ সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, থাইল্যান্ডের ভিসা এখন মিলছে না সহজে। ইউরোপের দরজা বন্ধ। প্রধান উপদেষ্টার পথ ধরে অন্যরাও যেন নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তাদের হাজার কোটি টাকার দুর্নীতি লুটপাটের কাহিনী নিয়ে দেশ জুড়ে তোলপাড়, অথচ কারো বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, স্বজনপ্রীতি গুরুতর অভিযোগ। এসব অভিযোগ নিয়ে কোনো নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেই সরকারের। নতুন বাংলাদেশে দুর্নীতি কমেনি, বরং নতুন আঙ্গিকে চলছে লুণ্ঠন। শেয়ারবাজার থেকে নিরীহ জনগণের 25,000 কোটি টাকা লোপাট হয়েছে। এসব তদন্ত নেই, বিচার নেই। অর্থ উপদেষ্টা যেন IMF এর বাংলাদেশ প্রতিনিধি, তার কাজ দেশের অর্থনীতি ঠিক করা নয়, IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা। উপদেষ্টাদের নানা বিতর্কিত কথাবার্তাও কাজ করবে মানুষ চরম বিরক্ত। জাতীয় ঐকমত্য কমিশনের একাধিক সদস্য দেশের নাগরিক নন। এসব বিদেশি নাগরিক জনগণের ভাগ্য বিধাতা হয়ে গেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাগরিকত্ব নিয়েও বিতর্ক আছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সরকারের প্রধান লক্ষ্য 3টি।
একটি হলো জুলাই গণহত্যার বিচার, দ্বিতীয় হলো সংস্কার এবং তৃতীয় হলো নির্বাচন। কিন্তু 10 মাসে বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে। বিচারের নামে হচ্ছে প্রহসন, শত শত আসামি বানিয়ে মামলার গুরুত্ব হালকা করা হচ্ছে, মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে নিরীহ মানুষকে, অথচ আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। দেশ জুড়ে মামলা বাণিজ্য চলছে বেসুমার ভাবে। যে যার বিরুদ্ধে ইচ্ছা মামলা করছে, মামলার নামে চলছে ব্ল্যাকমেইলিং। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় এজেন্ডা ছিল সংস্কার। সংস্কারও যেন এক প্রহসনের রূপ নিয়েছে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছিল, কিন্তু অধিকাংশ সংস্কার কমিশনই মতলবী এবং বিশ্বের স্বার্থ উদ্ধারের জন্য গঠিত হয়েছিল। গণমাধ্যম সংস্কার কমিশনের কথাই ধরা যাক না কেন, এই সংস্কার কমিশন গঠিত হয়েছিল একটি বিশেষ গোষ্ঠীর কথা মাথায় রেখে। এই বিশেষ গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য, যার মধ্যে বাস্তবতা বিবর্জিত। এই গণমাধ্যম সংস্কার ইতোমধ্যে অগ্রহণযোগ্য ও অপ্রয়োজনীয় হিসেবে প্রমাণিত হয়েছে। তাহলে এই অর্থ ও সময় অপচয় হলো কার স্বার্থে? রাষ্ট্র সংস্কার এখন পক্ষপাতদুষ্ট। অন্তর্বর্তী সরকার যেন একটি বিশেষ রাজনৈতিক দলকে আরো নির্দিষ্ট করে বললে জাতীয় নাগরিক পার্টিকে পৃষ্ঠপোষকতার জন্যই এই রাষ্ট্র সংস্কার নাটক সাজিয়েছে। সবাই জানে সংবিধান সংশোধনের এখতিয়ার একমাত্র জাতীয় সংসদের, কিন্তু নতুন সংবিধান, গণপরিষদ ইত্যাদি বিতর্ক তুলে সময় ক্ষেপণ করা হচ্ছে। সংস্কারে পরিকল্পিত অরুচির সৃষ্টি করা হচ্ছে জনগণের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করে নিজেই বলেছিলেন ছাত্ররা হলেন তার নিয়োগকর্তা। গত 10 মাসে তিনি শুধু নিয়োগকর্তার কথাই শুনেছেন, জনগণের প্রত্যাশার কথা শোনেননি। ফলে এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরিভাবে খুইয়ে ফেলেছে। অন্তর্বর্তী সরকার এনসিপির পৃষ্ঠপোষক একটি সরকার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এনসিপি যেভাবে চলছে সেভাবে সবকিছু হচ্ছে। ফলে বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার সঙ্গে ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বার্থের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। রাষ্ট্র সংস্কারও মুখ থুবড়ে পড়েছে। নারী সংস্কার নিয়ে ইতিমধ্যে গোটা দেশকে বিরক্ত করা হয়েছে। মানুষের ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো সংস্কারই দৃশ্যমান নয়। এসব সংস্কার দেশকে একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে নিয়ে গেছে। সবকিছু দেখে শুনে মনে হচ্ছে সংস্কার সরকারের কালক্ষেপণ করা, নির্বাচন না করার একটি কৌশল। এবার আসা যাক নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার স্পষ্টতই কালক্ষেপণ করছে। অতীতের সব তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেছে। তারা এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারও করেছে। তাহলে বর্তমান সরকারের এত সময় লাগবে কেন? এর কারণ এখন সুস্পষ্ট। বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই কথা রাখছেন না। তিনি বলেছিলেন নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে, পরবর্তীতে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন সংস্কার সম্পন্ন হলে জুলাই সনদ তৈরি হবে এবং সেই জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর নির্বাচন হবে। সেই পুরো প্রক্রিয়া করতে কোনোভাবেই 3 মাসের বেশি সময় লাগার কথা নয়, অথচ 10 মাস পেরিয়ে গেল। এনসিপি যেন দল গোছাতে পারে, তারা যেন নির্বাচনের মাঠে বিশেষ সুবিধা পায়, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ নিয়ে এই নাটক চলতেই থাকবে। এটা এখন সবাই বুঝে ফেলেছেন। ফলে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা খুইয়েছে। একতরফাভাবে এপ্রিলে নির্বাচনের ঘোষণা সংকটকে আরো গভীর করেছে। শুধু এনসিপি এবং জামায়াত ছাড়া কেউই প্রধান উপদেষ্টার এই ঘোষণায় সন্তুষ্ট নয়। দেশের সিংহভাগ জনগোষ্ঠীকে অসন্তুষ্ট করে তিনি কি একপেশে একটি নির্বাচন করতে চান? 10 মাস দেশে চুরি, ডাকাতি ও ধর্ষণ বেড়েই চলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি হয়নি, বরং প্রতিদিন অবনতি ঘটছে। দেশের মানুষ নিরাপত্তাহীন। দায়িত্ব গ্রহণ করেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল করা হবে, কিন্তু 10 মাসে এ সরকার একটি চুক্তিও বাতিল করেনি। ভারত উল্টো বাংলাদেশের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করেছে। স্থলপথে ট্রান্সশিপমেন্ট বন্ধ করার নেতিবাচক প্রভাব ইতিমধ্যে অর্থনীতিতে দেখা যাচ্ছে। সরকার মূল্যবৃদ্ধি রোধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সবকিছুর দাম বেড়েই চলেছে। নতুন বাজেট বাস্তবায়িত হলে দ্রব্যমূল্য আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকার দেশের সুরক্ষা সার্বভৌমত্ব রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে 2.5 লাখ রোহিঙ্গা ঢুকেছে। ভারত প্রতিদিন পুশ-ইন করছে, অথচ সরকার নির্বিকার। প্রধান উপদেষ্টা বলেছিলেন ঈদের পর রোহিঙ্গারা ফিরে যাবে। তারা ফিরে যায়নি, বরং করিডোরের নামে নতুন সংকট তৈরি করেছে। রাখাইন রাজ্যে করিডোরের নানা নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে প্রতিনিয়ত। মানবিক করিডোর, চ্যানেল কিংবা ত্রাণপথ যে নামেই ডাকা হোক না কেন, দেশের স্বার্থ বিরোধী। তবুও এ নিয়ে সরকার নানা কৌশল অব্যাহত রেখেছে। জনগণকে অন্ধকারে রেখে করা হচ্ছে সবকিছু। দেশের নতুন বিনিয়োগ বন্ধ, বাংলাদেশ শিল্প ধ্বংস, বহু কারখানা বন্ধ হয়ে গেছে নিরাপত্তার অভাবে। জ্বালানি সংকট, ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা হত্যা মামলা অর্থনীতিকে রীতিমতো অচল করে দিয়েছে। দেশের অর্থনীতির লাইফলাইন হলো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। অধিকাংশ বড় শিল্প গ্রুপগুলোর ব্যাংক হিসাব জব্দ করে তাদের দুদক দিয়ে হয়রানি করা হচ্ছে। বিদেশি বিনিয়োগের নামে কোটি টাকার বিনিয়োগ, সম্মেলনের ফলাফল শূন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।